গতকাল পর্যন্ত যার কোনো দাম ছিল না, আজ সেই কোটির মালকিনরে সামনে দাঁড়িয়েছিল। পরিণতি শুনলে কেঁদে ফেলবে। বন্ধুরা, এই সত্য কাহিনী উত্তরপ্রদেশের রাজধানীর লখনৌ রেলওয়ে স্টেশনের আশেপাশের সেই ঝোঁপড়িতে থাকা এক যুবকের, যার নাম ছিল রাজু। রাজুর বয়স প্রায় ২৫ থেকে ২৬ বছর হবে, কিন্তু তার চোখে এমন ক্লান্তি ছিল যা কোনো এক রাতের ঘুমে দূর হওয়ার নয়, বরং সেই ক্লান্তি যা ছোটবেলা থেকেই তার কাঁধের ওপর চেপে বসেছিল এবং ধীরে ধীরে তার কোমরকে নুয়ে দিয়েছিল, যেন কোনো এক ভারী বোঝা যা কখনো হালকা হয় না। রাজুর আপন বলতে কেউ ছিল না, না কোনো মুখ যা তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরবে, না কোনো গলা যা তার নাম আদর করে ডাকবে। মা তাকে তখন ছেড়ে গিয়েছিলে যখন সে কথা বলাও ঠিকমতো শিখতে পারেনি, আর বাবার চেহারা তো তার কখনো মনেই পড়েনি। না নাম, না ছায়া, শুধু একটা গভীর শূন্যতা যা প্রতিটা উৎসবে, প্রতিটা খুশিতে আর প্রতিটা দুঃখে তার সাথে লেপ্টে থাকত, যেন কোনো এক অচেনা সাথী যে কখনো সঙ্গ ছাড়ে না। স্টেশনের পেছনে ভাঙাচোরা টিন আর প্লাস্টিকের ত্রিপল দিয়ে বানানো একটা ছোট ঝুপড়ি ছিল রাজুর ঘর, যদি তাকে ঘর বলা ঠিক হয়। কারণ বর্ষায় সেখান দিয়ে জল পড়ত, শীতে উত্তুরে হাওয়া বুক চিরে বেরিয়ে যেত, আর গরমে ত্রিপলের নিচে শ্বাস নেওয়া পর্যন্ত মুশকিল হয়ে যেত, যেন আগুনের কোনো ভাট্টিতে বন্দী হয়ে থাকা। কিন্তু তবুও সেটাই ছিল তার পুরো দুনিয়া, সেটাই ছিল তার একমাত্র ঠিকানা, যেখানে সকালে তার চোখ খুললেই সামনে থাকত ট্রেনের বাঁশির বিকট শব্দ, লোহার চাকার খড়খড়ানি আর যাত্রীদের ছোটাছুটির চিৎকার, আর রাতে ঘুমাস্ত প্ল্যাটফর্মের ভিড়, চাওয়ালাদের হাঁকডাক, কুলিদের জোরে জোরে বলা কথা আর অগণিত পায়ের শব্দে। যেন সব কোলাহল তার কানে বাজতে থাকত। রাজু সারাদিন স্টেশনে ছোটখাটো কাজ করত। কখনো কারুর ভারী মালপত্র বয়ে দিত, কখনো কোনো বৃদ্ধাকে জল এনে খাওয়াত, কখনো চায়ের দোকানে ঝাড়ু পোছা করে দিত। আর যাও সামান্য কিছু জুটে যেত তা দিয়েই তার দিন কেটে যেত। অনেক সময় তো সারা দিন খাটুনির পর হাতে কিছুই আসত না। তবুও সে অভিযোগ করত না, না কারুর সাথে লড়াই করত, না কারোর ওপর রাগ করত। শুধু চুপচাপ নিজের নীরবতাকে জড়িয়ে ধরে থাকত, যেন কষ্ট সহ্য করা তার অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু সবথেকে বেশি কষ্ট দেবার মতো বিষয় এটা ছিল না যে রাজু গরিব ছিল, বরং এটা যে মানুষ তাকে মানুষ বলেই গণ্য করত না। আরে সরে যায় এখান থেকে, সাইড হ, এই নোংরাটা আবার এসে গেছে। এমন কথা রাজু এতবার শুনেছিল যে এখন সেগুলো তার কান দিয়ে ঢুকে সোজা বুকে বিঁধত। প্রতিটা দিন, প্রতিটা ঘণ্টা, প্রতিটা মুহূর্ত রাজু নিজেকে আরও ছোট মনে করত, যেন কোনো এক অদৃশ্য শক্তি রোজ তার আত্মা থেকে একটু একটু করে কেড়ে নিয়ে যেত। তবুও একটা জিনিস ছিল যা রাজুকে সবার থেকে আলাদা করে রাখত। সে কখনো চুরি করত না, ভিক্ষা চাইত না, আর কারুর সামনে হাত পাতত না। অনেক সময় সারাদিন কিছু না পেলে সে প্ল্যাটফর্মে পড়ে থাকা মানুষের ফেলে দেওয়া ইটো খাবারই তুলে নিত, আর যদি কিছু না পেত তবে জল খেয়েই শুয়ে পড়ত, যেন পেটের আগুনকে জল দিয়ে নেভানোর চেষ্টা করত। কিন্তু তবুও তার চোখে একটা স্বপ্ন ঝিকমিক করত, এমন এক স্বপ্ন যা তার পরিস্থিতির চেয়ে অনেক বড় ছিল। রাজুর পড়ার খুব শখ ছিল। স্টেশনে লোকে যে খবরের কাগজ পড়ে ফেলে দিত, রাজু সেগুলো তুলে নিত। যদিও সব শব্দ সে বুঝতে পারত না, তবুও সে সেই অক্ষরগুলোর দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকত, আঙুল দিয়ে সেগুলোকে ছুঁত, যেন কোনো বড় রহস্য সমাধান করার চেষ্টা করছে। তার মনে হতো যে হয়তো একদিন এই অক্ষরগুলোই তার জীবন বদলে দেবে, হয়তো এই অক্ষরগুলোই তাকে সেই দুনিয়ায় নিয়ে যাবে যেখানে মানুষকে তার দারিদ্র্য দিয়ে নয় বরং তার মন দিয়ে চেনা হয়, যেখানে সম্মানের দাম টাকা দিয়ে নয় বরং ইনসানিয়াত বা মনুষ্যত্ব দিয়ে ঠিক করা হয়। প্রতিদিন সকাল ৯টা নাগাদ রাজু প্ল্যাটফর্ম নম্বর ৩-এ অবশ্যই পৌঁছাত, সেখানে কোনো কাজ জুটুক বা না জুটুক, কারণ ঠিক সেই সময় একটি মেয়ে সেখান দিয়ে যেত। সাধারণ সালোয়ার স্যুটে, কাঁধে ব্যাগ ঝোলানো, আর মুখে এমন এক প্রশান্তি যেন তার জীবনের সমস্ত কোলাহলের মাঝেও কোথাও গভীর শান্তি লুকিয়ে আছে। রাজু তার নাম জানত না, কাজ জানত না, তার কোনো পরিচয়ও জানত না। শুধু এটুকুই জানত যে তাকে দূর থেকে দেখলে তার মনে একটু স্বস্তি হতো, যেন ভিড়ে ঠাসা স্টেশনে কেউ মুহূর্তের জন্য তার বুকের ওপর হাত রাখত। রাজু সবসময় দূর থেকেই তাকে দেখত, কখনো সামনে যাওয়ার সাহস পেত না। তার মনে হতো, আমার কি এমন যোগ্যতা যে তার সাথে কথা বলবো? আমি তো সেই মানুষ যাকে দেখলে লোকে রাস্তা বদলে ফেলে,
কিন্তু ভাগ্যের মনে অন্য কিছু লেখা ছিল। একদিন স্টেশনে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রচণ্ড গতিতে আসা ট্রেনের সামনে প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মানুষ পিছলে নিচে পড়ে গেলেন। ভিড় জমে গেল। কেউ ভিডিও করতে লাগল, কেউ চিৎকার করতে লাগল, কেউ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। ট্রেন খুব কাছে ছিল, আর প্রতিটা সেকেন্ড মৃত্যুকে কাছে টেনে আনছিল, যেন সময় থমকে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাজু কিছু ভাবল না, না নিজের জীবনের কথা, না নিজের পরিস্থিতির কথা। সে দৌড়ে গেল, ভিড় চিরে লাইনে পৌঁছে গেল। লোকে চেঁচিয়ে উঠল, আরে মরে যাবি, ছেড়ে দে ওনাকে। কিন্তু রাজু সেই বৃদ্ধকে পুরো শক্তি দিয়ে ধরল, তার কাঁপতে থাকা হাতগুলো মুঠোর মধ্যে নিল, আর শেষ সেকেন্ডে তাকে প্ল্যাটফর্মে টেনে নিল। ট্রেনটা প্রচণ্ড আওয়াজ করে মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে বেরিয়ে গেল, আর তার বাতাসের ঝাপটা রাজুর মুখে এসে লাগল, যেন মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসা। কয়েক মুহূর্তের জন্য স্টেশনে নিস্তব্ধতা নেমে এলো, যেন সবার শ্বাস থমকে গিয়েছে। তারপর হাততালি পড়ল, শোরগোল শুরু হল, লোকে রাজুর দিকে তাকাতে লাগল। কিন্তু রাজু চুপচাপ সেখান থেকে সরে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে গেল। তার হাত তখনও কাঁপছিল, বুক দুরুদুরু করছিল, আর চোখের সামনে সেই মুহূর্তটা ঘুরছিল। তখনই সে দেখল সেই মেয়েটি, যাকে সে রোজ দূর থেকে দেখত। সে রাজুর দিকে তাকিয়েছিল, এবার আর নজর সরিয়ে নয়, বরং সরাসরি রাজুর চোখের দিকে। আর সেই চোখে কৃতজ্ঞতা ছিল, সম্মান ছিল, আর হয়তো সেই অনুভূতিও ছিল যা রাজু তার পুরো জীবনে কখনো অনুভব করেনি। প্রথমবার কেউ রাজুকে একজন মানুষের মতো দেখেছিল, যেন তার আত্মাকে কেউ ছুঁয়ে গেল। মেয়েটি আলতো করে বলল, থ্যাংক ইউ। রাজু কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। কিন্তু সেই নিচু করা মাথার ভেতরে আজ এক নতুন জগতের জন্ম হয়েছিল, যেখানে সম্মানের আলো ঝলমল করছিল। হাত তখনও কাঁপছিল, বুক তখনও জোরে কাঁপছিল। রাজুর মনে হচ্ছিল যেন তার বুকে কেউ হাতুড়ি চালাচ্ছে, যেন শরীর এখনও সেই মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারেনি, যখন ট্রেন মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে যে রাজুকে লোকে সরে যা বলে তাড়িয়ে দিত, আজ সেই লোকগুলোই তার পিঠ চাপড়াচ্ছিল। কেউ বলছিল, খুব সাহসী ছিলে। কেউ বলছিল, আজ এ না থাকলে যে কি হতো। কিন্তু রাজু সব শুনেও জানত যে এসবই মুহূর্তের, আজকের জন্যে, এই সময়ের জন্যে। কাল আবার সেটাই হবে যা রোজ হয়ে আসছে। সেই ধাক্কা, সেই গালিগালাজ, সেই অবহেলা, যেন জীবনের চাকা আবার ঘুরে আসবে। সন্ধে নামতে নামতে স্টেশন আবার তার পুরনো ছন্দে ফিরে এলো। চিৎকার, ভিড়, চায়ের হাঁকডাক, ট্রেনের আওয়াজ সব আগের মতোই হয়ে গেল, যেন কিছুই হয়নি। রাজু তার ঝুপড়ির দিকে পা বাড়াল, ক্লান্ত ভারী পায়ে। কিন্তু তার মাথায় বারবার সেই মুখটাই ঘুরছিল, সেই মেয়েটি, যার চোখে আজ সে অন্য কিছু দেখেছিল, এমন কিছু যা সে কখনো অনুভব করেনি। সম্মানের সেই অনুভূতি যা সারা রাত তাকে ঘুমোতে দিল না। সারা রাত সে ঠিক করে ঘুমোতে পারল না। বারবার সেই দৃশ্য চোখের সামনে আসছিল, আর প্রতিবার বুক কাঁপছিল, যেন সেই মুহূর্তটি জীবন্ত হয়ে উঠেছে। পরের দিন রাজু রোজকার মতো সকাল সকাল স্টেশনে চলে এলো। সেই সময়, সেই রাস্তা, সেই ক্লান্ত হাঁটা। কিন্তু আজ পরিবেশ অন্যরকম ছিল। প্ল্যাটফর্ম নম্বর 1-এ পুলিশ দাঁড়িয়েছিল। কালো পোশাকের কিছু লোক এদিক ওদিক দৌড়োদৌড়ি করছিল। স্টেশন মাস্টার নিজে বারবার ফোনে কথা বলছিল। গলায় আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেন কোনো বড় তুফান আসতে চলেছে। রাজু বুঝতে পারছিল না কি হচ্ছে। তার মনে হল হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, বা কোনো বড় মাপের মানুষ আসতে চলেছেন। সে এক কুলিকে জিজ্ঞেস করল, ভাই আজ এসব কেন? কুলি এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আজ কোনো এক বড় ম্যাডাম আসতে চলেছেন। রাজু বেশি পাত্তা দিল না, কারণ তার দুনিয়ায় এমন বড় ম্যাডাম জাতীয় জিনিসের কোনো মানে ছিল না। সে নিজেকে সবসময় ছোট জায়গার জন্যই তৈরি মনে করত, যেখানে বড় স্বপ্ন নেই, শুধু টিকে থাকা আছে। সে এক কোনায় বসে খবরের কাগজ পড়তে লাগল, যা কেউ ফেলে দিয়েছিল। পুরনো পাতা, অসম্পূর্ণ খবর, কিন্তু সেই অক্ষরগুলোয় সে শান্তি পেত, যেন তারা তার বন্ধু। তখনই একটা গাড়ির বহর স্টেশনে এসে থামল। ঝকঝকে দামি সব গাড়ি, সাথে সিকিউরিটি, অফিসার, সবকিছু হঠাৎ কোনো সিনেমার দৃশ্যের মতো হয়ে গেল। লোকজন লাইনে দাঁড়িয়ে গেল, হুড়োহুড়ি পড়ে গেল। রাজুকে কেউ ধাক্কা দিল, আরে সর এখান থেকে, দেখতে পাচ্ছিস না কে এসেছে? রাজু চুপচাপ খবরের কাগজ গোছাতে লাগল। তার মনে হল এবার আবার সেই পুরনো ঘটনাই ঘটবে। তখনই একটা আওয়াজ এলো, থামুন। সেই আওয়াজ খুব চড়া বা উঁচুতে ছিল না, কিন্তু তাতে এমন তেজ ছিল যে সবাই নিজে থেকেই থমকে গেল, যেন সময় থেমে গেল। রাজু মাথা তুলে দেখল, সেই মেয়েটি,
কালকের সেই মেয়েটি, কিন্তু আজ সে সাধারণ পোশাকে ছিল না, দামি শাড়িতে, কাঁধে আত্মবিশ্বাস, মুখে গাম্ভীর্য আর চোখে গভীরতা। তার পেছনে অফিসাররা মাথা নিচু করে সতর্ক হয়ে দাঁড়িয়েছিল, যেন সে কোনো রানী। রাজুর মাথায় কিছু ঢুকছিল না, তার বুক আবার জোরে কাঁপতে লাগল, যেন কোনো গোপন রহস্য ফাঁস হতে চলেছে। মেয়েটি সরাসরি রাজুর দিকে তাকালো আর এগিয়ে এলো। সিকিউরিটি গার্ডরা ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম ওদিকে। কিন্তু সে হাত তুলে সবাইকে থামিয়ে দিল। সে রাজুর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পুরো স্টেশন স্তব্ধ হয়ে গেল, যেন কেউ সময়কে বেঁধে ফেলেছে। রাজু ভয় পেয়ে গেল, তার মুখ থেকে কথা জড়িয়ে বেরিয়ে এলো, ম্যাডাম আমি কিছু করিনি। মেয়েটির চোখ ভিজে এলো, যেন জমে থাকা ভয় আর স্বস্তি একসাথে বেরিয়ে আসছে। সে বলল, কাল আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানানো আমি কখনো ভুলতে পারব না। লোকজন অবাক হয়ে গেল, একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। স্টেশন মাস্টার এগিয়ে এসে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম এ তো এখানকার লোক। মেয়েটি তার কথা থামিয়ে দিল, হ্যাঁ আমি জানি, আর আমি এটাও জানি যে আপনারা একে কেমন চোখে দেখেন। তারপর সে সবার সামনে বলল, এই সেই ছেলে যে কাল আমার বাবার প্রাণ বাঁচিয়েছিল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল, ফিসফিসানি শোনা গেল। আপনার বাবা? কেউ একজন জিজ্ঞেস করল। মেয়েটি গভীর শ্বাস নিল, যেন নিজেকে সামলাচ্ছে। হ্যাঁ, আর আমি হলাম প্রিয়া শর্মা। নামটা শুনতেই অফিসারদের মুখভঙ্গি বদলে গেল। কেউ একজন ফিসফিস করে বলল, সেই প্রিয়া শর্মা, শর্মা গ্রুপের মালিক। রাজুর মাথা ঘুরে গেল, তার মনে হল পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যেন পুরো পৃথিবী উল্টে গেছে। প্রিয়া আরও বলল, আমি কোটি টাকার কোম্পানির মালকিন, কিন্তু আজ আমি এখানে একজন মেয়ে হিসাবে এসেছি, সেই মানুষের সামনে যে নাম না জেনেই, কিছু না ভেবেই আমার বাবাকে বাঁচিয়েছিল। তারপর প্রিয়া সবার সামনে রাজুর সামনে মাথা নিচু করল। রাজু হড়বড়িয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। না ম্যাডাম, এটা করবেন না। প্রিয়া বলল, যাকে আপনারা আজ পর্যন্ত দেখা তো দূর, মানুষ বলেই গণ্য করেননি, আজ তারই সামনে আমি দাঁড়িয়ে আছি। পুরো স্টেশন নীরব ছিল, কারোর মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। রাজুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে প্রথমবার অনুভব করল যে হয়তো তার জীবনটাও কারোর কাছে দামি হতে পারে। হয়তো সে শুধু ভিড়ের অংশ নয়, বরং একজন মানুষ যার একটা মূল্য আছে। প্রিয়া বলল, আমি আপনাকে সাহায্য করতে চাই। রাজু মাথা নাড়ল, না ম্যাডাম, আমি যা করেছি তা টাকার জন্য করিনি। প্রিয়া হাসল, এমন এক হাসি যাতে সম্মান ছিল, আপন ভাব ছিল। সে বলল, আমি জানি, আর সেই কারণেই আমি আপনাকে কিনতে আসিনি, আপনার পাশে দাঁড়াতে এসেছি। কাল পর্যন্ত যারা রাজুকে ধাক্কা দিত, আজ তারাই তার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু রাজুর বুকটা এক অদ্ভুত ভারে আচ্ছন্ন হয়েছিল। সে বুঝতে পারছিল না এই সম্মান সত্যি নাকি শুধু ভয় থেকে জন্মানো। প্রিয়া শেষ কথাটি বলল, আপনি যদি চান তবে আপনার জীবন বদলে যেতে পারে। রাজু প্রথমবার আকাশের দিকে তাকাল, নীল খোলা আকাশ, আর মনে মনে ভাবল, সত্যিই কি আমারও কোনো গল্প থাকতে পারে? কারণ যে রাজুকে কেউ ফিরেও দেখত না, আজ তারই সামনে কোটির মালকিন দাঁড়িয়েছিল। আর এই কাহিনী এখনও শেষ হয়নি। প্রিয়া পরের বেশ কয়েকদিন স্টেশনে আসেনি। প্ল্যাটফর্ম নম্বর 3-এ সেই স্বস্তির মুখটা দেখা যায়নি, সেই শান্ত হাঁটা চলা আর নেই। কিন্তু রাজুর মনে সে রোজ আসত, প্রতি সকালে, প্রতি বিকেলে। প্রতিটা মুহূর্তে যখন সে একা থাকত, সে ভাবত, হয়তো মেয়েটি শুধু একদিনের অতিথি ছিল, হয়তো তার জীবনে আসার পেছনে স্রেফ একটা দুর্ঘটনা ছিল, আর এখন সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে। সেই ঝুপড়ি, সেই প্ল্যাটফর্ম, সেই অবহেলা। তার মনে হতো ভাগ্য তাকে সবসময় এগিয়ে দেওয়ার আগে পেছনে টেনে নেয়, আর এবারও সেটাই হবে। কিন্তু এবার ভাগ্য তাকে পেছনে টানল না। একদিন সকালে স্টেশনে এক ভদ্রলোক এলেন, পরিষ্কার পোশাক পরা, মুখে অফিসিয়াল গাম্ভীর্য, হাতে একটা ফাইল। তিনি সরাসরি রাজুকে জিজ্ঞেস করলেন, তুমি কি রাজু? রাজুর বুক ধক করে উঠল। সে ভয় পেয়ে বলল, কেন? লোকটা বলল, ম্যাডাম প্রিয়া তোমাকে ডেকেছেন। সেই শব্দগুলো রাজুর ভেতরে যেন ভূমিকম্প সৃষ্টি করল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ তাকে ডাকতে পারে, তাও আবার এইভাবে। সে প্রথমবার স্টেশনের বাইরে কোনো গাড়িতে বসল, প্রথমবার ভয়হীন হয়ে, এটা না ভেবেই যে কেউ তাকে মাঝরাস্তায় নামিয়ে দেবে কিনা। শহরের রাস্তায় চলা গাড়ি, উঁচু অট্টালিকা, ঝলমলে দোকান, সিগন্যালে থেমে থাকা গাড়ি। রাজু জানলা দিয়ে সবকিছু এমনভাবে দেখছিল যেন কোনো স্বপ্ন।
যেন সে অন্য কারোর জীবনে কিছু সময়ের জন্য উঁকি মারছে, যেখানে সবকিছু উজ্জ্বল আর বিশাল। প্রিয়ার অফিসে প্রত্যেকে তাকে এক অদ্ভুত চোখে দেখছিল। কারোর চোখে অবাক হওয়ার ছাপ ছিল যে এই ছেলেটা এখানে পৌঁছল কিভাবে। কারোর চোখে প্রশ্ন ছিল কোন অধিকারে তাকে ডাকা হয়েছে। প্রিয়া রাজুকে মুখোমুখি বসাল এবং খুব শান্ত গলায় বলল, রাজু, আমি তোমার উপর কোনো দয়া করতে চাই না, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। রাজু কিছু বলতে পারল না। তার গলায় যেন শব্দগুলো আটকে গেল, যেন আবেগের জোয়ার এসেছে। পড়াশোনা, কাজ আর এক নতুন শুরু। প্রিয়া যখন এ কথাগুলো বলল, রাজুর চোখ ভিজে এলো। এত বছরের জীবনে প্রথমবার কেউ তাকে জীবন বদলে দেওয়ার কথা বলেছিল। সে বলল, ম্যাডাম, আমার খুব ভয় লাগছে। প্রিয়া জিজ্ঞেস করল, কিসের ভয়? রাজু খুব নিচু গলায় বলল, এই ভয় যে লোকে বলবে এইসব আপনার জন্য হয়েছে। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, লোকে যাই বলুক, কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস না করো, তবে সত্যি লোকে যা বলছে তাই হবে। সেদিন রাজু জীবনে প্রথমবার হ্যাঁ বলেছিল, শুধু প্রিয়াকে নয়, নিজেকেও। যেন এক নতুন লড়াই শুরু হলো। শুরুটা সহজ ছিল না। পড়াশোনায় তার খুব অসুবিধে হতো। ইংরেজি শব্দগুলো তার কাছে পাহাড়ের মতো ছিল। অফিসের কিছু লোক আড়ালে হাসাহাসি করে বলতো, দেখো, স্টেশনের লোক স্টেশনেরই থাকবে। আর এই কথাগুলো রাজুর বুক চিড়ে দিত, যেন পুরনো ক্ষতগুলো আবার টাটকা হয়ে উঠত। অনেক রাত সে কান্নাকাটি করে কাটাত, নিজের পুরনো দিনের কথা মনে করে, নিজের ভয়ের সাথে লড়াই করে। কিন্তু প্রতিদিন সকালে সে আবার উঠে দাঁড়াত, কারণ এখন কেউ একজন ছিল যে তার উপর ভরসা করত, যেন সেই ভরসাটাই তার শক্তি হয়ে উঠেছিল। ধীরে ধীরে রাজু বদলাতে শুরু করল। তার পোশাক পাল্টাল, তার হাঁটাচলা পাল্টাল, কিন্তু তার সারল্য পাল্টাল না। তার নুয়ে কথা বলা, সম্মান দেওয়া সব আগের মতোই থাকল, যেন তার মনটা এখনও সেই পুরনোই আছে। প্রিয়া আর রাজু প্রায় অনেক রাত পর্যন্ত অফিসে বসে গল্প করত, জীবনের কথা, সংগ্রামের কথা, স্বপ্নের কথা, সেই রাস্তাগুলোর কথা যাতে দুজনে হেঁটে এখানে পৌঁছেছে। দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছিল, এমন এক সম্পর্ক যার কোনো নাম ছিল না, কিন্তু অনুভূতি ছিল খুব গভীর। এমন এক অনুভূতি যা না বলেই অনেক কিছু বলে দেয়, যেন হৃদয়ের ভাষা যা শব্দের ঊর্ধ্বে। এই ব্যাপারটাই অন্যদের চোখে বিঁধতে শুরু করল। প্রিয়ার পরিবারে ফিসফিসানি শুরু হল। একটা স্টেশনে থাকা ছেলে এটা কি শোভা পায়? লোকে কি বলবে? বিজনেস মিটিংগুলোতে প্রিয়ার উপর চাপ বাড়তে লাগল, প্রশ্ন উঠতে লাগল, টিটকিরি দেওয়া শুরু হল। রাজু এসবই চুপচাপ দেখছিল। প্রতিটা টিটকিরি, প্রতিটা ফিসফিসানি তার ভেতরে প্রবেশ করছিল, যেন বিষ মিশে যাচ্ছে। একদিন সে প্রিয়াকে বলল, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। প্রিয়া হেসে বলল, আমি শক্ত আছি। কিন্তু রাজু জানত যে এই হাসিটি ভেতরের তুফানকে আড়াল করছে। যেন বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তোলপাড়। সেই যাতেই রাজু সিদ্ধান্ত নিল। না জানিয়ে, কোনো অভিযোগ না করে সে শহর ছেড়ে চলে গেল। শুধু একটা চিঠি রেখে গেল, আপনি আমাকে মানুষ বানিয়েছেন। এখন যদি আমি আপনার পথের বাধা হয়ে দাঁড়াই, তবে সেটা ইনসানিয়াতের বিরোধী হবে। আমাকে খোঁজার চেষ্টা করবেন না। যেখানেই থাকব, আপনার দেওয়া সাহস নিয়ে থাকব। সকালে প্রিয়া যখন চিঠিটা পড়ল, তখন তার হাত কাঁপছিল, বুকটা ভেঙে আসছিল। সে দৌড়ে স্টেশনে গেল, সেই প্ল্যাটফর্মে, সেই জায়গায় যেখান থেকে সব শুরু হয়েছিল। কিন্তু সেখানে রাজু ছিল না, শুধু একটা খালি বেঞ্চ আর অনেকখানি অপূর্ণতা ছিল, যেন হৃদয়ের একটা টুকরো হারিয়ে গেছে। প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর সে বুঝতে পারল যে কখনো কখনো ভাগ্য বদলালে সম্পর্কগুলোও পরীক্ষা নিতে শুরু করে। আর যে রাজুকে কখনো কেউ ফিরেও দেখত না, সে এখন কারোর জীবনের সবথেকে বড় সত্যি হয়ে উঠেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। রাজু চলে যাওয়ার পর পুরো 7 বছর কেটে গেছে। এই 7 বছরে প্রিয়া অনেক কিছু পেয়েছে আর অনেক কিছু হারিয়েছে। সে এখন দেশের অন্যতম বড় বিজনেস লিডার। খবরের কাগজে তার ছবি বেরোয়, কনফারেন্সে লোকে হাততালি দেয়। কিন্তু প্রতি রাতে যখন সে একা হয়, তখন একটাই প্রশ্ন তার মনে জাগে, আমি কি ঠিক ছিলাম? রাজু কখনো যোগাযোগ করেনি, না কোনো চিঠি, না কোনো খবর। প্রিয়া খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু রাজু যেন কর্পূরের মতো উবে গিয়েছে।
ওদিকে রাজু সেই শহরে আর ফেরেনি, না কোনো বড় জায়গায় গিয়েছিল। সে পৌঁছে গিয়েছিল এক ছোট মফস্বলে, যেখানে বাচ্চারা পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য হতো। রাজু সেখানেই থাকা সিদ্ধান্ত নিল। প্রথমে সে নিজে পড়ল, তারপর বাচ্চাদের পড়াতে শুরু করল। এক কামরার ঘর থেকে শুরু হওয়া কাজ ধীরে ধীরে একটা স্কুলে পরিণত হল। কোনো বড় নাম নেই, কোনো বোর্ড নেই, শুধু একটা পরিচয় ছিল, এখানে কেউ ছোট নয়। রাজু তার জীবন সেই অবহেলা দূর করার কাজে লাগিয়ে দিল, যাতে সে নিজে বড় হয়েছিল। যেন নিজের কষ্ট অন্যদের থেকে দূরে রাখাটাই তার জীবনের উদ্দেশ্য হয়ে গিয়েছিল। আর ওদিকে একদিন প্রিয়া একটা ফাইল পেল। সরকারের এক নতুন প্রকল্পের অধীনে গ্রামীণ শিক্ষার উপর কাজ হওয়ার কথা ছিল। লিস্টে একটা স্কুলের নাম ছিল প্রকাশ স্কুল। লোকেশন পড়তেই প্রিয়ার বুক ধক করে উঠল। সেই মফস্বল, সেই এলাকা। কেউ একজন জানালো এই স্কুলটি এমন এক মানুষ বানিয়েছে যে কখনো স্টেশনে থাকত। প্রিয়ার হাত কেঁপে উঠল। সে দেরি না করে সেখানে যাবার জন্য বেরিয়ে পড়ল, যেন বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে। গাড়ি যখন কাঁচা রাস্তায় পৌঁছল, তখন সামনে সেই দৃশ্যটিই ছিল। বাচ্চারা হাসাহাসি করছে হাতে বই নিয়ে, আর মাঝখানে একজন মানুষ তাদের পড়াচ্ছে। সাধারণ জামাকাপড়, শান্ত মুখ, কিন্তু সেই একই চোখ, রাজু। প্রিয়ার চোখ দিয়ে জল ঝরতে লাগল, যেন সব বিষাদ গলে জল হয়ে গিয়েছে। রাজুও তাকে দেখে ফেলল। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকল। 7 বছরের দূরত্ব কয়েক সেকেন্ডে সামনে এসে দাঁড়িয়েছিল। প্রিয়া কাঁপা গলায় বলল, তুমি জানালো না কেন? তুমি কোথায় আছো? রাজু হাসল। আপনিই বলেছিলেন আমাকে খোঁজার চেষ্টা করবেন না। প্রিয়া কেঁদে ফেলল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ। রাজু মাথা নাড়ল। না, আমি নিজেকে খুঁজে পেয়েছি। প্রিয়া চারপাশটা দেখল। এই সব? রাজু বলল, আপনার জন্য। আপনিই আমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছিলেন। প্রিয়া বলল, আর আমি তোমাকে হারিয়ে ফেলেছি। রাজু বাচ্চাদের দিকে তাকালো। কখনো কখনো কিছু জিনিস হারিয়েই আমরা অন্যদের বাঁচাতে পারি। সেখানে কোনো বড় বক্তৃতা হল না, কোনো প্রতিজ্ঞা হল না, শুধু দুজন মানুষ একে অপরের সামনে সত্যির সাথে দাঁড়িয়েছিল, যেন সময় তাদের আবার মিলিয়ে দিয়েছে। বিকেলে প্রিয়া যখন ফিরতে শুরু করল, সে জিজ্ঞেস করল, আমি কি আবার আসতে পারি? রাজু বলল, এই জায়গা কখনো বন্ধ হয় না। গাড়ি এগিয়ে গেল, কিন্তু প্রিয়ার মন সেখানেই পড়ে থাকল। সে বুঝতে পেরেছিল, যাকে কখনো কেউ দেখত না, আজ সে শত শত বাচ্চার পুরো পৃথিবী। প্রিয়া ফিরে গেল শহরে, কিন্তু তার মন প্রতিদিন সেই কাঁচা রাস্তা, সেই স্কুল আর সেই বাচ্চাদের মধ্যে আটকে থাকত, যেন সেই জায়গাটায় তার নিজের বাড়ি হয়ে গিয়েছে। ওদিকে রাজু আবার বাচ্চাদের মধ্যে ডুবে গেল, কিন্তু এখন প্রতিটা হাসিতে প্রিয়ার উপস্থিতি অনুভব করত, যেন সে দূরে থেকেও খুব কাছে আছে। কয়েক মাস কেটে গেল। একদিন প্রিয়া আবার এলো। এবার না কোনো সরকারি ফাইল, না কোনো মিটিং, শুধু সে আর তার সত্যি। রাজু স্কুলের বারান্দায় বসেছিল। যখন সে প্রিয়াকে আসতে দেখল, দুজনের নজর মিলল, কিন্তু এবার আর কোনো জড়তা ছিল না, যেন সব বন্ধন ছিঁড়ে গিয়েছে। প্রিয়া সরাসরি বলল, আমি কোনো প্রস্তাব নিয়ে আসিনি, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। রাজু চুপ থাকল। তুমি কি আমাকে সমান মর্যাদা দিয়ে আপন করে নিতে পারবে? প্রিয়া জিজ্ঞেস করল। রাজুর চোখ ভিজে এলো। আমি ভয় পাই। সে সত্যিটা বলল, যে লোকে বলবে এই বিয়েটাও একটা দয়া ছিল। প্রিয়া তার হাত ধরল। তবে আমরা এমন বিয়ে করব যাতে কেউ ওপরে থাকবে না, কেউ নিচে থাকবে না, না বড় মণ্ডপ, না বড় লোক, না বড় নাম, শুধু সেই জায়গা যেখানে তুমি আমাকে আবার মানুষ হতে শিখিয়েছিলে। রাজুর শ্বাস ভারী হয়ে এলো। তুমি যদি আমার সাথে এই রাস্তায় চলতে পারো, তবে আমি তৈরি আছি, সে বলল। বিয়ের তারিখ ঠিক হলো না, বিয়ের কোনো ঘোষণাও হলো না, শুধু একটা সকাল ঠিক করা হলো। স্কুলের আঙিনা পরিষ্কার করা হলো, বাচ্চারা দেওয়ালে রং করল, কেউ ফুল তুলল, কেউ পাতা দিয়ে তোরণ বানালো। প্রিয়া শাড়ি পরে এলো, সাধারণ, কিন্তু চোখে অগাধ বিশ্বাস। রাজু সাদা পাঞ্জাবিতে ছিল, সেই সারল্য, সেই সততা। কোনো ব্যান্ড ছিল না, কোনো চিৎকার ছিল না, শুধু বাচ্চাদের হাসি আর বাতাসে এক অপার শান্তি। যখন বিয়ে শুরু হলো, এক বাচ্চা বলল, মাস্টারমশাই, আজ আপনাকে সবথেকে বড় লোক মনে হচ্ছে। রাজু হাসল। প্রিয়ার চোখের জল বাঁধ মানল না। সিঁদুর দেওয়ার সময় রাজুর হাত কাঁপছিল। প্রিয়া ধীরে ধীরে বলল, ভয় পেও না, আজ কেউ দেখছে না, আজ সবাই অনুভব করছে। বিয়ে সম্পন্ন হল, না কোনো হাততালি, না কোনো ক্যামেরা, কিন্তু যা ছিল তা ছিল ধ্রুব সত্য। বিকেলে স্টেশনের পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল।
রাজু আর প্রিয়া সেখানেই দাঁড়িয়েছিল যেখানে কখনো রাজু অবহেলিত ছিল। প্রিয়া বলল, সেদিন তুমি যদি এগিয়ে না আসতে। রাজু কথাটি শেষ করল, তবে হয়তো আজ আমরা পেছনেই দাঁড়িয়ে থাকতাম। দুজনেই হাসল, যেন জীবনের সব থেকে বড় জয় হয়েছে। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শেখায় যে মানুষের দাম তার প্রতিপত্তি বা টাকা দিয়ে নয়, বরং তার আচরণ আর ইনসানিয়াত দিয়ে ঠিক করা হয়। আর যারা এই পৃথিবীকে কোনো শোরগোল ছাড়াই সুন্দর করে তোলে, তারাই প্রকৃত ধনী হয়, যেখানে সম্মান অন্তর থেকে পাওয়া যায়, টাকা দিয়ে নয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যাকে আপনি রোজ দেখেন কিন্তু কখনো বোঝার চেষ্টা করেননি? কখনো কি তার কাহিনী জানার চেষ্টা করেছেন? তবে কি আজ থেকে আপনি তাকে একটু লক্ষ্য করবেন? তাকে কি একটা সুযোগ দেবেন, নাকি তার কষ্ট অনুভব করবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান এই গল্পটি আপনাদের কেমন লাগলো, আর আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।